চাপা দেওয়া সুপ্রভাত বাসের মালিক গ্রেফতার, ছিল না বাসের রেজিস্ট্রেশন ও রুট পারমিট। এক রোডটা আরেক রোডে চালান যায় না, জানতাম না, ওইটা না। গাড়িটা 2-2.5 বছর আগে কিনছি। না, করি নাই। সিনথিয়াকে চাপা দেওয়ার পর মালিকের নির্দেশের কারণেই পিষ্ট হয় আবরার। কন্ট্রাক্টর তার নির্দেশ মতো গাড়ি পরিচালনা করে এই বেপরোয়া গতিতে গিয়ে আবরারকে চাপা দেয়, যার জন্য এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবং আমি শাতিলা শারমিন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বনানীর এফআর টাওয়ারের 19 থেকে 22 তলা গড়ে উঠেছে অনুমতি ছাড়াই, তদন্ত প্রতিবেদন। শুধু মালিক নয়, দায় এড়াতে পারে না রাজুকও, বলছেন বিশেষজ্ঞরা। শুরু হয়েও অজানা কারণে থমকে আছে সিলেট নগরীর ঝুঁকিপূর্ণ ভবন ভাঙার কাজ। দুর্ঘটনার আশঙ্কা, বুয়েট বিশেষজ্ঞদের ঘাড়ে দায় চাপালো সিটি কর্পোরেশন। ধানের ফলন বিপর্যয়ে দিশেহারা হাওরের কৃষকেরা। চিটা হয়ে গেছে শেষ সুনামগঞ্জ নেত্রকোনার হাজার হাজার হেক্টর জমির ফসল, প্রকৃতির উপর দায় চাপিয়ে খালাস কৃষি বিভাগ। ডাকসুর পর এবার চাকসু নির্বাচনের তোড়জোড়। অচলাবস্থা কাটিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের সিদ্ধান্তে খুশি শিক্ষার্থীরা। এবং ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের যাদবপুরের প্রচারণার মাঠে মমতার প্রতিনিধি নায়িকা মিমি। বিজেপি ও সিপিএম এর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরারকে চাপা দেয়া সুপ্রভাত বাসের মালিক ননী গোপাল সরকারকে ভোরে রাজধানীর যাত্রাবাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। আবরারকের আগে শাহজাদপুরের বাঁশবাড়ি এলাকায় কলেজ ছাত্রী সিনথিয়াকে চাপা দেওয়ার পর ননী গোপালের নির্দেশেই বাসটি নিয়ে কন্ডাক্টর ইব্রাহিম পালানোর সময় পিষ্ট করে আবরারকে। পুলিশ জানিয়েছে, সিনথিয়াকে চাপা দেওয়ার পর মালিকের নির্দেশেই বাস নিয়ে পালিয়ে যাওয়ার সময় চাপা দেয়া হয় আবরারকে। 18 মার্চ সকাল 8:45টার দিকে শাহজাদপুরের বাঁশবাড়ি এলাকায় ফুটপাতে বাসের অপেক্ষায় ছিল মিরপুর আইডিয়াল কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী সিনথিয়া সুলতানা মুক্তা। হঠাৎ একটি বাসের ধাক্কায় লুটিয়ে পড়ে সিনথিয়া। পথচারীরা বাসায় খবর দিলে স্বজনরা দ্রুত হাসপাতালে নিয়ে যায় তাকে। সুপ্রভাত পরিবহনের বাসটি একই কোম্পানির আরেকটি বাসকে অতিক্রম করতে গিয়েই চাপা দেয় সিনথিয়াকে। 3 হাসপাতাল ঘুরে এখন সে বাসায় শয্যাশয়ী। আমার কলেজ মিরপুর 10-এ, তো আমি 10 নম্বরের বাসের জন্য ওয়েট করছিলাম। তখন হঠাৎ করে বাসটা এসে আমার ডান সাইডে ধাক্কা মারে। তারপরে আমি টোটালি আমার কাছে সবকিছু ব্ল্যাক আউট হয়ে যায়। এদিকে পুলিশ বলছে, সিনথিয়াকে চাপা দেওয়ার পর ট্রাফিক পুলিশ চালক সিরাজকে আটক করেন। বাসটি সরিয়ে রাস্তার পাশে নেওয়ার নির্দেশ দেন কন্ডাক্টর ইব্রাহিমকে। সে সময় মালিক ননী গোপালের সঙ্গে যোগাযোগ করেন ইব্রাহিমকে বাস নিয়ে সরে পড়ার নির্দেশ দেন ননী গোপাল। আর তা করার সময় বাসটি চাপা দেয় আবরারকে। ননী গোপাল জানান, তার 4টি বাস রয়েছে, তবে বাসটির রুট পারমিট ঢাকা ব্রাহ্মণবাড়িয়ার হলেও ঢাকা গাজীপুর রুটে কেন চলছিল সে প্রশ্নের কোনো উত্তর নেই তার কাছে। 8.5 লাখ টাকায় বাসটি কেনার 2.5 বছর পেরিয়ে গেলেও রেজিস্ট্রেশন কেন করেননি সেটাও এক ধোঁয়াশা। যখন আমি গাড়িটা কিনছি তখন এত রুট পারমিটের আমরা জানতাম না, না জানাতে আমি এই গাড়িটা এই রোডে চালাই। এক রোডটা আরেক রোডে চালান যায় না, জানতাম না, ওইটা না। ওই সময়টা এতটা ছিল না, এখন যে করা হয়েছে। গাড়িটা 2-2.5 বছর আগে কিনছি। না, করি নাই। পুলিশ বলছে, ননী গোপালের নির্দেশনা মানতে গিয়েই আবরারকে চাপা দেওয়ার ঘটনা ঘটেছে। তাই চালক ও কন্ডাক্টরের পাশাপাশি দায় রয়েছে তারও। তার এই যে নির্দেশের ফলেই কিন্তু পরবর্তীতে যে আবরার যে নিহত হয়েছে সেই ঘটনাটি সংঘটিত হয়েছে। তিনি যদি এইটা বিবেক বিবেচনা করতেন তাহলে কিন্তু হয়তো আমরা বলতে পারি যে দ্বিতীয় দুর্ঘটনা যেটা আছে সেটা হয়তো সংঘটিত হতে নাও পারত। তদন্ত অনেকটাই আমরা অগ্রসর হয়েছি, আশা করছি খুব সহসাই এই মামলার অভিযোগপত্র দাখিল করতে সক্ষম। এই ঘটনায় এরই মধ্যে বাসের চালক সিরাজ, কন্ডাক্টর ইব্রাহিম ও হেলপার ইয়াসিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। এফআর টাওয়ারের 19 থেকে 22 তলা পর্যন্ত গড়ে উঠেছে অবৈধভাবে। রাজুকের অনুমোদন আছে দাবি করলেও তদন্ত কমিটি কোনো বৈধ কাগজ পায়নি।
রাজউকের তদন্ত কমিটির প্রতিবেদনে বেরিয়ে এসেছে নকশার সঙ্গে মূল ভবনের অসঙ্গতিও। সেই নেই বাণিজ্যিকভাবে ব্যবহারের অনুমতি। ভবনটি আপাতত ব্যবহারের অযোগ্য বলেও জানানো হয়েছে। এ ঘটনায় শুধু মালিক নয়, রাজউকও এর দায় এড়াতে পারে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। 28 ফেব্রুয়ারি দুপুর 12:30 রাজধানীর বনানীর সুউচ্চ ভবনে ভয়াবহ আগুনে চমকে দেয় পুরো জাতিকে। 7 ঘন্টার চেষ্টায় আগুন নিভলেও পুড়ে ছাই 7 থেকে 22 তলা, প্রাণহানি 16 জনের। অগ্নিকাণ্ডের পর একে একে বেরিয়ে আসতে থাকে থলের বিড়াল। 22 তলা এই ভবনের অনুমতি ছিল 18 তলার। ঘটনার 5 দিনের মধ্যেই তদন্ত প্রতিবেদন দেয় রাজউক কমিটি। অতিরিক্ত 4 তলা করার অনুমতি ছিল মালিক এমন দাবি করলেও কোনো বৈধ নথি দেখাতে পারেনি। নির্মাণের মূল নকশার সাথে মিলেছে বিস্তর ফারাক। রাজউক থেকে যে আমরা প্রাপ্ত যে তথ্য বা যে ডিজাইন নকশা পেয়েছি সেটা আসলে বেসিক্যালি 18 তলার ভবন, 18 তলা, এবং এইটার বেসিক্যালি মেইনলি বিল্ডিংটা কিন্তু রেসিডেন্সিয়াল ইউজের জন্য, এবং অরিজিনাল ভবনে যেখানে সিঁড়িঘর দেখানো আছে, যেখানে লিফট দেখানো আছে, যে ভবনটা তৈরি হচ্ছে সেখানকার সিঁড়িঘর এবং লিফট কিন্তু সম্পূর্ণ ভিন্ন জায়গায় দেয়া আছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে ভবনটিতে ফাটল দেখা দেয় আপাতত তা ব্যবহারযোগ্য নয়। আগুনের কারণে 8, 9 এবং 10 তলার কিছু কলামে কিছু সামান্য ক্র্যাক দেখা দিয়েছে। ইলেকট্রিক্যাল শর্ট সার্কিটের কারণে হচ্ছে বলে আমাদের প্রতিমান হচ্ছে, তার মানে ইলেকট্রিক লাইনেও কিছু সমস্যা আছে। এই কারণে আমরা যেটা দিয়েছি, আমাদের যে সাজেশন সেটা হচ্ছে আমরা মোটামুটি 5 মাস একটা সময় বেঁধে দিয়েছি। এর মধ্যে ভবনের স্ট্রাকচারাল ত্রুটি, ভবনের ফায়ারের যে সমস্ত গাফিলতি আছে বা যেগুলো ত্রুটি আছে, আর ইলেকট্রিক্যাল ত্রুটি সারিয়ে সংস্কার করে 5 মাসের মাথায় রাজুককে একটা সাবমিট করতে হবে রিপোর্ট ভবনের মালিককে। এক্ষেত্রে কেবল মালিকদের উপর দায় চাপিয়ে রাজুক পার পেতে পারে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই ভবনটির নির্মাণ কাজ যে সময় হয়েছে সেই সময় রাজুকের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যারা ছিলেন তারা এবং এই ভবনের মালিক সংযুক্ত হয়ে নিজেদের ভিতরে আপোষ করে এই কাজটি করেছেন। পানিশমেন্ট যদি দিতে হয় তাহলে 2 পক্ষেরই পানিশমেন্ট হওয়ার কথা। তবে এমন দুর্ঘটনা এড়াতে সর্বস্তরে সচেতনতাও জরুরি বলে মনে করেন তারা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বেশ ঢাকঢোল পিটিয়ে 3 বছর আগে সিলেট নগরের ঝুঁকিপূর্ণ ভবন ভাঙার কাজ শুরু হয়, কিন্তু দুটি ভাঙার পরেই থেমে যায়। স্থানীয় বিশেষজ্ঞরা বলছেন ভবনগুলো দ্রুত ভাঙা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সিটি কর্পোরেশনের দাবি, বুয়েটের বিশেষজ্ঞরা ভাঙার কাজে বাধা হয়ে দাঁড়িয়েছেন। আব্দুল হাদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন দিগেন সিংহ। সিলেট নগরের 34টি ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে সিটি কর্পোরেশন। এর মধ্যে 23টি অতি ঝুঁকিপূর্ণ। 2016 সালে ঝুঁকিপূর্ণ ভবন ভাঙার কাজ শুরু করে কর্পোরেশন। তাঁতিপাড়া ও বন্দরবাজারের 2টি ভবনও ভাঙা হয়। এরপর এই কার্যক্রম আর সামনে এগোয়নি। বর্তমানে আমাদের ছড়া বা রাস্তাগুলো প্রশস্ত করার কাজে আমাদের লোকজন বেশি নিয়োজিত। এই প্রোগ্রামটা আপাতত মানে তেমন কার্যক্রম চলছে না। বেশ কয়েক বছর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের এই মালখানা ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেছে গণপূর্ত বিভাগ। তারপরও এই ভবনে চলছে দাপ্তরিক কার্যক্রম। শুধু তাই নয়, ঝুঁকিপূর্ণ এই ভবনে রয়েছে জেলার সকল মামলার আলামত। সিটি কর্পোরেশনের গা ঘেঁষা ভবন সিটি সুপার মার্কেটও অতি ঝুঁকিপূর্ণ। এটার মালিক স্বয়ং সিসিক। ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণের সঙ্গে জড়িত এই বিশেষজ্ঞ বলেন, সরকারি ভবন আগে ভাঙলে এখান থেকে সাধারণ মানুষ উদ্বুদ্ধ হবে। তবে ভবন ঝুঁকিপূর্ণ মানতে নারাজ সিটি সুপার মার্কেটের ব্যবসায়ীরা। সিটি কর্পোরেশনের উচিত, যদি তাদের আন্ডারের এইসব বিল্ডিংগুলি রেক্টোফিটিং করা সম্ভব হয় তাহলে তাড়াতাড়ি রেক্টোফিটিং করে জনগণের কাছে দেখানো যে আমরা আমাদের বিল্ডিংগুলি কারেকশন করেছি। ঝুঁকিপূর্ণ না, এটা সার্টিফিকেট আছে। ঝুঁকিপূর্ণ 3-4টা 10টা দোকান আছিল, আমরা সাবেক নির্বাহী তাকে অপসারণ করাই দিছি। মেয়র বলছেন, ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা ভবনের মালিকরা ঢাকা থেকে বুয়েটের ইঞ্জিনিয়ার এনে বলেন সেটা ঝুঁকিহীন। আমরা যেটাতে ঝুঁকিপূর্ণ বলেছি, বুয়েটের মতো বিশ্ববিদ্যালয় যদি বলে এটা ঝুঁকিপূর্ণ না, ওই সুযোগটা নিতে পারবো না। নোটিশ দেওয়া সত্ত্বেও যারা ভাঙতেছেন না, বাজা করতেছেন না, আমরা এটা প্রশাসনিকভাবে আমরা সরকারের সাহায্য নেব এবং এটাকে আমাদের অবশ্যই আইনের আওতায় নিয়ে এটা ভেঙে দিতে হবে। 23টি অতি ঝুঁকিপূর্ণ ভবনের মধ্যে সরকারি ভবন 5টি, বাকিগুলো মার্কেট ও বাসাবাড়ি। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। দুপুরের সময় আরও থাকছে। এক সপ্তাহ ধরে পানি নেই রাজধানীর যাত্রাবাড়ির মীর হাজিরবাগে। লাখো মানুষের দুর্ভোগ। রোজার আগেই সংকট সমাধানের দাবি।
ধানের ফলন বিপর্যয়ে আবারও স্বপ্নভঙ্গ হলো হাওড় অঞ্চলের কৃষকদের। চিটা ধরে শেষ হয়ে গেছে সুনামগঞ্জ ও নেত্রকোনার বিস্তীর্ণ হাওরের হাজার হাজার হেক্টর ধানের ক্ষেত। সারা বছর চলার রসদ জোগানো একমাত্র ফসলের এমন দশায় দিশেহারা হয়ে পড়েছেন ধার দেনায় জর্জরিত কৃষকেরা। এ অবস্থায় উন্নয়ন কর্মীরা সরকারি সহায়তার দাবি জানালেও প্রকৃতির উপর দায় চাপিয়ে নির্ভর কৃষি বিভাগ। নেত্রকোনা প্রতিনিধি আলপনা বেগম ও সুনামগঞ্জ প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্রকে সঙ্গে নিয়ে আশরাফুল ইসলামের ক্যামেরায় সালাউদ্দিন সুমনের রিপোর্ট। দিগন্ত জোড়া ধানের ক্ষেত যেন সবুজের গালিচা বিছিয়ে দিয়েছে বিস্তীর্ণ হাওরের বুকে। আর কদিন বাদে এই সবুজ ধানে লাগবে সোনালী রং, ঘরে উঠবে নতুন ফসল। অথচ কৃষকের মুখে নেই হাসির ঝিলিক। ধান আছে, কিন্তু ধানের ভেতরে নেই চালের অস্তিত্ব। চিটা ধরে নেত্রকোনার হাওরের হেক্টরের পর হেক্টর জমিতে মারাত্মক ফলন বিপর্যয় দেখা দিয়েছে। ধানের ভিতরে যে একটা দুধ আছে ওইটা যায় নাই, না যাওয়ার কারণেই ধানগুলি নষ্ট হয়ে গেছে। বছরে একটা ফসল, এই ফসল যদি না থাকে তাহলে তো আমাদের ফুলাফান পালা খুব কঠিন বিষয়। চাল নাই ভিতরে, শুধু সুসা ধান দেন না, এর ভিতরে চাল নাই। একবার ভাই চাল নাই। অন্য বছর পানি এনেছে গা, এই ক্ষেত ঠিক মতো মর গেছে, সাইপা টাইপা আনন গেছে। এই বছর তো তাও কিছু নাই। গরিব মানুষ আমরা ঋণ দিন করছি, এই ঋণ কিভাবে পরিশোধ করি। হঠাৎ করেই ফসলের এই অবস্থা হবে তা ঘুণাক্ষরেও বুঝতে পারেননি কৃষকেরা। পাহাড়ি ঢল কিংবা আকস্মিক বন্যায় ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কায় প্রতি বছর এ সময় বাঁধ নিয়ে আতঙ্কে থাকেন হাওর অঞ্চলের কৃষকেরা। কিন্তু এবার বাঁধ নয়, কৃষকদের ঘুম কেড়ে নিয়েছে বিপর্যস্ত ধানের ক্ষেত। শুধু নেত্রকোনায় নয়, সুনামগঞ্জের হাওরগুলোতেও দেখা দিয়েছে একই অবস্থা। হালির হাওর, শনির হাওর ও দেখার হাওর সহ সুনামগঞ্জের বিভিন্ন হাওরেও কৃষকদের হাহাকার বোরোর ফলন নেই। 16 আনা ধানের মাঝে মনে হয় এখানে ধানও টিকতো না, সব সুস্থা হয়ে গেছে। এই হাওরে দেখেন ওইগুলো যা আছে সম্পূর্ণই এই লাল হয়ে ভিতরে চাল নাই। আমরা তো এই রোগগুলো আমরা বুঝতে পারতেছি না। ফসল করতে হবে যে শ্রম কিংবা টাকা পয়সা আমাদের হয়েছে আর কি, তাতেও আমরা তুলবার কোনো সুযোগ নাই। সরেজমিন পরিদর্শন না করেই কৃষি বিভাগ বলছে, স্বাভাবিক সময়ের 1 মাস আগে ধান রোপণ ও পরবর্তীতে অনাবৃষ্টির কারণেই এই অবস্থার সৃষ্টি। ডিপাওয়ারে যায় না, কিন্তু আমরা যেটুকু দেখছি যে ওই ধানের একদম টিপটাতে, শীষের টিপটাতে 2-1টাতে স্পাইকলেট কম আছে। এটা টেম্পারেচার কমের জন্য হয় এবং এটা কোল ইনজুরি আমরা যেটাকে বলে আর কি। দিশেহারা কৃষকদের সহায়তায় এগিয়ে আসতে সরকারের প্রতি আহ্বান জানালেন এই উন্নয়ন কর্মী। নির্দিষ্ট একটি এলাকা না, পুরো হাওর অঞ্চল জুড়েই সময়ে যতই যাচ্ছে আমরা খবর যত পাচ্ছি তত জানতে পারছি যে এই বিপর্যয়টি বিভিন্ন অঞ্চলে বিস্তৃত। ফলে সরকারের উচিত হবে এই সময়কালে তাদের সাহায্যে এগিয়ে আসা। কৃষি বিভাগের দেয়া তথ্য মতে এবার সুনামগঞ্জে 2,24,000 হেক্টর ও নেত্রকোনায় 40,500 হেক্টর হাওরের জমিতে ধান চাষ হয়েছে। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, সুনামগঞ্জ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বাইপাস সার্জারির পর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় স্থানীয় সময় সোয়া 3টার দিকে হাসপাতাল ছাড়েন তিনি। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ আবু নাসের এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, মাউন্ট এলিজাবেথের পাশে একটি বাসা ভাড়া নেওয়া হবে। সেখান থেকেই সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর চিকিৎসা পরবর্তী শুশ্রূষা চলবে। সিঙ্গাপুরে গত 20 মার্চ ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি হয়। 26 মার্চ তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়। এর আগে ম্যাসিভ হার্ট অ্যাটাকের পর গত 3 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয় ওবায়দুল কাদেরকে। বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য তার পছন্দের হাসপাতালে স্থানান্তরের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেলা 11টায় ঠাকুরগাঁও শহরের নিজ বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। একটা বিশেষ ধরনের এমআরআই তার করা দরকার, যেটা রিপ্লেসড মেটাল। তো এটার জন্য আলাদা এমআরআই মেশিন আছে, যে মেশিন পিজিতে নাই। সেই জন্য আমরা বলেছিলাম যে তাকে বিশেষায়িত হাসপাতালে দেওয়া হোক, যেখানে এই সুবিধাগুলো রয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের নেতা হিসেবে রিকগনাইজ করতে হবে। অন্য রাজনৈতিক নেতার প্রতি শ্রদ্ধা এটা থাকতে হবে। এটা না থাকলে সেই রাষ্ট্র কখনোই একটা সত্যিকার অর্থে সুষ্ঠু গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে সম্ভব হয়। ডাকসু নির্বাচনের পর এবার চাকসু নির্বাচন নিয়ে শুরু হয়েছে তোড়জোড়।
দীর্ঘ ২৯ বছরের অচলায়তন কাটিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দীর্ঘদিন পর চাকসু নির্বাচনের উদ্যোগ নেওয়ায় খুশি বিভিন্ন ছাত্র সংগঠনের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। ১৯৬৬ সালে যাত্রা শুরু করা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পা দিয়েছে ৫৩ বছরে। অর্ধশতক পার করা এই বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হয়েছে মাত্র ৬ বার। সবশেষ ১৯৯০ সালে চাকসু নির্বাচন হয়েছে। দীর্ঘ ২৯ বছর ধরে চাকসু অচল থাকায় শিক্ষার্থীদের দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে কথা বলার মতো ছিল না কোনো ছাত্র প্রতিনিধি। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের পর চাকসু নিয়ে আগ্রহ ও উদ্দীপনা বেড়েছে শিক্ষার্থীদের মধ্যে। আমাদের অনেক সমস্যা আছে, আমরা সরাসরি কাউকে বলতে পারি না। এখন আমাদের প্রতিনিধি থাকলে আমরা প্রতিনিধিকে জানালে সে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানাতে পারে। এমন কারো দরকার যে নেতৃত্ব দিতে পারবে, সব প্রবলেম সলভ করতে পারবে, আমাদের কথা শুনবে, আমাদেরকে বুঝবে এবং সমস্যাগুলোর কোনো ভালো সলিউশন আনতে পারবে। দীর্ঘদিন পর হলেও চাকসু নির্বাচনে উদ্যোগ গ্রহণ করাকে ইতিবাচক হিসেবে দেখছেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের ছাত্র নেতারা। চাকসু নির্বাচন আমরা খুব জোর গলায় বলতে চাই, আমরা চাই একসাথে, কারণ আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে অতীত সহযোগিতা পেয়েছি, ভবিষ্যতে পাবো। ছাত্রদের যে গণতান্ত্রিক অধিকার, এটা প্রতিষ্ঠার উদ্দেশ্যে আসলে চাকসু নির্বাচন। তো সেই জায়গা থেকে ছাত্ররা যদি তাদের ভোটের মাধ্যমে যদি তাদের মতামত নাই প্রকাশ করতে পারে, তাহলে আসলে এই ধরনের নির্বাচন দিয়ে আসলে খুব একটা কিছু আশা করা যায় না। ক্যাম্পাসের নির্বাচন হবে দীর্ঘদিন পরে, অবশ্যই বাংলাদেশ জাতীয় ছাত্রদল নির্বাচনে অংশগ্রহণ করবে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রথম শর্ত হচ্ছে সহাবস্থান। শিক্ষার্থীদের অধিকার আদায় ও নেতৃত্ব তৈরিতে চাকসু নির্বাচন দরকার বলে মনে করেন উপাচার্য। রাজনৈতিক দলগুলোর যে অঙ্গ সংগঠন আছে, ছাত্র সংগঠনগুলো আছে, সেটা একটা রাজনৈতিক বিষয়। সেক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর সদয় নির্দেশনা অত্যন্ত প্রয়োজন। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সহ প্রশাসনের সহযোগিতা আমি একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পারবো। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পর প্রথম চাকসু নির্বাচন হয় ১৯৭০ সালে। সবশেষ ১৯৯০ সালে ষষ্ঠ নির্বাচনে বিপি নির্বাচিত হন নাজিম উদ্দিন এবং জিএস হন আজিম উদ্দিন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগ দাবিতে প্রতীকী অনশন করেছেন শিক্ষার্থীরা। আন্দোলনের ১০ম দিনে সকাল 10:30টায় প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচি শুরু করেন তারা। দ্রুত উপাচার্য পদত্যাগ না করলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ না পাওয়ায় শিক্ষার্থীরা প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে কটূক্তি করেন উপাচার্য। এর প্রতিবাদে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। অনশনের ডাক দিয়েছি এবং আমাদের এই যৌক্তিক আন্দোলন চলবে। আমাদের একটাই দফা, আমরা এই ভিসির পদত্যাগ চাই। তিনি আমাদের যে আলটিমেটাম দিয়েছিলাম সেই সময়ের মধ্যে তিনি পদত্যাগ করেননি এবং তারপরে আমরা বলেছিলাম যে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি হাতে নেব। তারই ধারাবাহিকতায় আমরা আজকে অনশনে বসেছি। স্যার সেই আলটিমেটামের সময়ের মধ্যে পদত্যাগ করেন নাই, যার কারণে আমাদের আন্দোলনের কর্মসূচি কঠোর থেকে কঠোরতর হচ্ছে। দুপুরের সময় আরও থাকছে। বাংলা বর্ষবরণ ঘিরে বিপণী বিতানগুলোতে লাল সাদা পাঞ্জাবির সমারোহ, উজ্জ্বল রঙে ফুটে উঠেছে দেশীয় ঐতিহ্য, প্রাধান্য পাচ্ছে সুতি কাপড়। আসন্ন ঈদ উল ফিতরে ঘরমুখ মানুষের চাপ সামাল দিতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে ট্রেনের টিকিট বিক্রির চিন্তা করছে রেল মন্ত্রণালয়। সকালে কমলাপুর রেল স্টেশনে কথা জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। এ সময় তিনি বলেন, টিকিট বিক্রি অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন সহ রেল ব্যবস্থাকে আধুনিক করতে 1 মাসের মধ্যে মোবাইল অ্যাপ সেবা চালু করা হবে। পরিপূর্ণ যাত্রী সেবা নিশ্চিত করতে 1 মাসের আলটিমেটাম শেষে কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। বেসরকারি খাতে সারা দেশে 72টি ট্রেন চালু আছে, যার চুক্তির মেয়াদ শেষ হলে নবায়ন না করে রেল বিভাগেই তা দেখভাল করবে বলেও জানান মন্ত্রী। ঈদ আসলে এইখানে যে একটা হাটের মতো বসে যায়, এটা আমরা আশা করছি, আমরা ইতিমধ্যে কথা বলেছি, যাতে বিভিন্ন পয়েন্ট থেকে এই টিকিটটা আমরা দিতে পারি ঈদের সময়। এ মাসের মধ্যেই আমরা একটি মোবাইল অ্যাপস আমরা চালু করতে যাচ্ছি, যার মাধ্যমে আমরা আশা করছি আমাদের যে রেল টিকিটিং ব্যবস্থা, এটা সম্পূর্ণভাবে আমরা এই মোবাইল অ্যাপসের মাধ্যমে আমরা সেই সেবাটি দিতে পারবো। আপনার বাড়িতে বসে বিকাশ কিংবা অন্য আপনার মাধ্যমে টাকা পেমেন্ট করে আপনার বাড়িতে বসে টিকিটটা করতে পারবেন। 1 সপ্তাহ ধরে পানি নেই রাজধানীর যাত্রাবাড়ির মীর হাজারিবাগ এলাকায়। স্থানীয়দের অভিযোগ, প্রায় এমন সংকটে পড়তে হয় তাদের। আসন্ন রমজানের আগে এ সমস্যার স্থায়ী সমাধান চান তারা।
স্থানীয় জনপ্রতিনিধি জানান, সরকারি কোনো খালি জায়গা না থাকায় স্থাপন করা যাচ্ছে না পানির পাম্প। তবে এ বিষয়ে ওয়াসা কর্তৃপক্ষ কোনো বক্তব্য দিতে রাজি হয়নি। রাজধানীর যাত্রাবাড়ির মীর হাজারীবাগ কয়েক লাখ লোকের বসবাস, কিন্তু পানির পাম্প আছে মাত্র 4টি। এক সপ্তাহ ধরে পানি নেই এলাকাটিতে। প্রতিদিন সকাল এবং দুপুরে 2 বার ওয়াসার গাড়ি করে পানি দেওয়া হলেও তা অপ্রতুল। বৃহস্পতিবার আধা ঘন্টা আন্দোলনের পর ওয়াসার একটি গাড়ি এসে পানি দিয়ে যায়, যদিও মাত্র 1 ঘন্টায় শেষ হয়ে যায় সে পানি। স্থানীয়রা জানান, প্রায় পানির সমস্যায় পড়তে হয় তাদের। আসন্ন রমজানের আগে পানির স্থায়ী সমাধান চান তারা। 5 থেকে 7 বছর ধরে পানির কষ্ট করি। প্রতি বছর 5 দিন 7 দিন আমাদের লাইনে কোনো পানি থাকে না। আমরা রাইটের পর রাত, দিনের পর দিন অপেক্ষা করি, মোটরে পানি পাই না। আমাদের পাম্প অ্যাভেলেবেল নেই। পাম্পের জন্য লোকজনের আজকে পানির সমস্যাটা হচ্ছে। যেখান থেকে পানিটা আসে এটা সাইদাবাদ শোধনাগার। এই সাইদাবাদ শোধনাগারে যখন প্রোডাকশন কমে যায়, তখন আমাদের 51 নম্বর ওয়ার্ডে প্রোডাকশন কমে যায়। মসজিদেও পানি নেই, আমরা নামাজও পড়তে পারতেছি না পানির জন্য। আজকে বিদ্যুৎ না থাকে মোমবাতি জ্বালায় থাকবো, গ্যাস না থাকে কেরোসিন দিয়ে রান্না করব। পানির বিকল্প কি? স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, সরকারি কোনো খালি জায়গা না থাকায় পানির পাম্প স্থাপন করা যাচ্ছে না, যার কারণে পানি সমস্যার স্থায়ী কোনো সমাধান করা যাচ্ছে না। পানির গাড়ি এনে এনে তাদেরকে সমস্যার সমাধান করছে, কিন্তু এটা তো স্থায়ী সমাধান না। আমাদের সরকারি কোনো জায়গা নাই যে আমরা ওইখানে নিজের উদ্যোগ গিয়ে আমরা ওইখানে তাদের স্থায়ী সমাধান দিব। তবে এই বিষয়ে ওয়াসা কর্তৃপক্ষ কোনো বক্তব্য দিতে রাজি হয়নি। সব পক্ষের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে পানি নিয়ে দীর্ঘদিনের এই সমস্যার স্থায়ী সমাধান হবে বলে আশাবাদ স্থানীয়দের। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর তেজগাঁওয়ে গুলিতে 2 জন নিহত হয়েছে। র্যাবের দাবি, নাইম ও জামাল নামের নিহত 2 যুবক ডাকাত দলের সদস্য। র্যাব জানায়, ভোর 4:30টার দিকে 7 রাস্তার একটি চেকপোস্টে তাদের তল্লাশি করতে চাইলে ডাকাত দলের সদস্যরা গুলি ছোড়ে। এ সময় র্যাবও পাল্টা গুলি চালায়। আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় র্যাব 2 এর কোম্পানি কমান্ডার সহ 3 সদস্য আহত হন বলে জানানো হয়েছে। ঘটনাস্থল থেকে তাদের ব্যবহৃত একটি চোরাই পিকআপ ভ্যান সহ বিদেশি পিস্তল, গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করে র্যাব। আসছে বৈশাখ, তাই লাল সাদা পাঞ্জাবিতে সেজেছে ফ্যাশন হাউসগুলো। রয়েছে বৈচিত্র্যময়তা, যেখানে উজ্জ্বল রঙে তুলে ধরা হয়েছে দেশীয় ঐতিহ্য। ব্যবসা গরম মাথায় রেখে ক্রেতারা প্রাধান্য দিচ্ছেন সুতি কাপড়। অনেকেই আবার পছন্দ ফতুয়া আর টি শার্ট। মামুন আব্দুল্লাহর রিপোর্ট। রূপবৈচিত্র্যের এই বাংলায় চৈত্রের পরন্ত বেলায় আশি আশি করছে পহেলা বৈশাখ। ঐতিহ্যের এই সার্বজনীন উৎসবে ফুটে ওঠার অপেক্ষায় দেশীয় সংস্কৃতি, যে সংস্কৃতির বহমানতায় এরই মধ্যে একটু একটু করে সেজে উঠছে ফ্যাশন হাউসগুলো, যেখানে স্পষ্ট বৈশাখী রং লাল সাদা। আর ঐতিহ্যের ধারাতেই ছেলেদের বৈশাখী ফ্যাশনে বেড়েছে পাঞ্জাবির কদর। তাই নগরের দোকানগুলোতে চলছে বৈশাখের কেনাকাটা। প্রিয়জনকে প্রিয় রঙের পাঞ্জাবি উপহার দিতে বিপণী বিতানে আসছেন নারীরাও। বৈশাখ উপলক্ষেই তো আসলাম পাঞ্জাবি দেখতে, পাঞ্জাবি অথবা ফতুয়া এই টাইপের কোনো একটা কিছু কেনার ইচ্ছা। পাঞ্জাবি ছেলের জন্য, হাজবেন্ডের জন্য পাঞ্জাবি, আমার জন্য সালোয়ার কামিজ। আমি এখানে আসছি বৈশাখের পাঞ্জাবি কেনার জন্য। বাঙালির এটা ঐতিহ্য, পয়লা বৈশাখ সবাই লাল পাঞ্জাবি পরে, সাদা পরে, ওই হিসেবে আর কি কিনা সকালে বাইর হওয়া। সাধ্যের মধ্যেই দামের হিসেব নিকেশ মেটানো গেলেও ক্রেতাদের চাওয়া গতানুগতিক ডিজাইনের বাইরে একটু ভিন্নতা। কাপড়ের মানেও চান আরেকটু ভালো কিছু। আমি লাইট কালারের মধ্যে প্রেফার করছি এবং পাশাপাশি একটু উজ্জ্বল কালারও পছন্দ করছি, যেহেতু আমাদের একটা উৎসব। হয়তো ওই সময়ে অনেক ভিড় হবে, তাই আমরা এই জন্য আগে কেনাকাটা করার জন্য আসছি। কালেকশন এখনো মোটামুটি তেমন কালেকশন আমি এখনো ভালো দেখিনি। তবে গরম আবহাওয়ার কথা মাথায় রেখে রং ও ডিজাইনে ভিন্নতা আনার কথা জানান বিক্রেতারা। 35টার উপরে ডিজাইন আসছে পাঞ্জাবির, আর প্রতিনিয়ত আসছে। পাঞ্জাবির সাথে আমাদের পাজামাটা, সাথে ইজি প্যান্টটা দেওয়া হচ্ছে কম্বিনেশন করে। সাদার উপরে কাজ করা, লাল কাজ, লালের উপরে সাদা কাজ, এই 2টা কাজই বেশি। কাস্টমার টুকটাক করতেছে, তো প্রত্যাশা আশা করি পূর্ণ হবে। রাজধানীর দোকানগুলোতে 700 থেকে 2500 টাকার মধ্যে পাঞ্জাবি এবং 300 থেকে 1000 টাকায় পাওয়া যাবে বিভিন্ন ধরনের ফতুয়া। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। তীব্র গরমে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে কমেছে পর্যটকের আগমন। যারা সমবেত হয়েছেন তারাও গরম থেকে বাঁচতে ছুটছেন সমুদ্র স্নানে। তবে পর্যটক কম হওয়ায় হতাশ নন সৈকত এলাকার ব্যবসায়ীরা। সাগর উত্তাল হওয়ায় পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ লাইফ গার্ড কর্মীদের।
মোহাম্মদ ফরাজের ক্যামেরায় আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। তীব্র গরম, উত্তাল সাগর, প্রকৃতিও বলে দিচ্ছে প্রতিকূল আবহাওয়া। তাই পর্যটন নগরী কক্সবাজারে কিছুটা কমেছে পর্যটকের আগমন। অন্য সময় সাপ্তাহিক ছুটিতে সৈকতের সবকটি পয়েন্টে পর্যটক ভিড় করলেও আজ ভিড় করেছে মাত্র 2টি পয়েন্টে। আর যারা সৈকতে আসছেন তারাও তীব্র গরম থেকে বাঁচতে ছুটছেন সাগরের নোনা জলে। থাইল্যান্ড বলেন, সিঙ্গাপুর বলেন, সবচেয়ে সুন্দর আনবিলিভেবল একটা বিচ হচ্ছে এটা। অনেক তীব্র গরম, এখন ফ্যামিলি সবাই আসছে তো আর সবাই মজা হচ্ছে অনেক। কক্সবাজারে পর্যটক কমাতে কমেছে সৈকত এলাকার হকার ও দোকানীদের ব্যস্ততা। তবে হতাশ নন তারা। এখন প্রচন্ড গরম পড়তেছে, তাই পর্যটক একটু কম পর্যটক আসতেছে না, আমরা হতাশ নই। সামনে পয়লা বৈশাখ, বেচা বিক্রি হবে, এই আরো অনেক পর্যটক আসবে। এই মৌসুমে সাগর উত্তাল হওয়ার কারণে সমুদ্র স্নানে বারবার সতর্ক হওয়ার পরামর্শ পর্যটকদের নিরাপত্তার দায়িত্বে থাকা সৈকতের লাইফগার্ড কর্মীদের। বরাবরের যে উত্তাল এই সময় তো গোসল করা খুব এখানে তাপ এবং নিরাপদ নয়। অনুরোধ করব টুরিস্টদের প্রতি, যেখানে লাইফগার্ড এরিয়া লাল হলুদ পতাকা মাঝখানে নিরাপদ কর্মী থাকে ওখানে গোসল করার জন্য। সাপ্তাহিক ছুটিতে সৈকতের 4 শতাধিক হোটেল পর্যটকে ভরপুর থাকলেও এখন তীব্র গরমে তা নেমে দাঁড়িয়েছে অর্ধেকে। তবে পহেলা বৈশাখে আবারও সরগরম হবে সৈকত শহর কক্সবাজার, এমনটাই প্রত্যাশা ব্যবসায়ীদের। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ভারতীয় পর্যটকবাহী জাহাজ আরভি বেঙ্গল গঙ্গা চাঁদপুর নদীবন্দর থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। সকাল 11:15টার দিকে চাঁদপুর নদীবন্দর ছেড়ে যায় জাহাজটি। পথে নারায়ণগঞ্জে যাত্রা বিরতির কথা রয়েছে। এর আগে গতকাল সকালে বরিশাল নৌবন্দর থেকে ছেড়ে সন্ধ্যায় চাঁদপুর পুরাতন লঞ্চ টার্মিনালে পৌঁছায় জাহাজটি। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ পর্যটক ও জাহাজের ক্রুদের স্বাগত জানান। গত 29 মার্চ দুপুর 12:30টায় কলকাতার খিদিরপুর থেকে ঢাকার উদ্দেশ্যে 19 জন পর্যটক নিয়ে জাহাজটি যাত্রা করে। আগামী 8 এপ্রিল ঢাকা থেকে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যাবে এ জাহাজটি। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের 1,90,00,000 শিশু স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, প্রাকৃতিক নানা দুর্যোগের কারণে এদেশের প্রতি 3 জনের মধ্যে 1 জন শিশু মৃত্যু ঝুঁকিতে রয়েছে। এ পরিস্থিতিতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সুজলা সুফলা বাংলাদেশের চিত্র প্রতিনিয়তই পাল্টে যাচ্ছে জলবায়ুর পরিবর্তনের প্রভাবে। বিশ্ব জলবায়ু ঝুঁকি সূচক 2019 অনুযায়ী ঝড়, বন্যা ও খরা সহ নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগের কারণে এদেশে ঝুঁকিতে রয়েছে 3,70,00,000 মানুষ। এর মধ্যে অন্তত 1,90,00,000ই শিশু। বৃহস্পতিবার প্রকাশিত জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের প্রতিবেদনে বলা হয়, দুর্যোগের কারণে দেশের প্রতি 3 জন শিশুর মধ্যে 1 জন মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। 1,90,00,000 শিশু জলবায়ু পরিবর্তনের প্রভাবে সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এদের মধ্যে রোহিঙ্গা শিশুও রয়েছে। আর এসব শিশুরা সবচেয়ে বেশি দুর্যোগপ্রবণ 20টি জেলায় বসবাস করছে। দুর্যোগের কারণে প্রতিনিয়ত কয়েক হাজার শিশু তাদের পরিবারের সঙ্গে বড় শহরগুলোতে পাড়ি জমায়। সেখানেও তারা নানা ধরনের ঝুঁকির মুখে পড়ে। স্বাস্থ্য ঝুঁকি সত্ত্বেও অপ্রাপ্ত বয়সেই জীবিকা উপার্জনে নামতে বাধ্য হচ্ছে বহু শিশু। আল্লাহ আমারে গরিব ঘরে পাঠাইছে, সন্তান মানে কষ্টের কাম করতেও, কাম না করলে তো খাওয়ান জোটে না। এই পরিস্থিতিতে জলবায়ু পরিবর্তন রোধে কার্যকরী পরিকল্পনা ও নীতি নির্ধারণের পরামর্শ বিশেষজ্ঞদের। বাংলাদেশের জলবায়ু পরিবর্তন এবং উন্নয়ন ইস্যু একটি অপরটির সঙ্গে জড়িত। এই সমস্যা মোকাবিলা করতে হলে আমাদের কার্যকরী পরিকল্পনা প্রণয়ন, প্রকল্প বাস্তবায়ন এবং সঠিক নীতি নির্ধারণ করতে হবে। বাংলাদেশে মোট 16 কোটি জনগণের মধ্যে 40% শিশু। প্রাকৃতিক দুর্যোগের কারণে উপকূলীয় এলাকার ঘরবাড়ি ও ফসলি জমি ক্ষতিগ্রস্ত হওয়ায় এদের অনেকেই ঝুঁকির মুখে পড়েছে। শিরিন আক্তার, সময় সংবাদ। দুপুরের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। আবরারকে চাপা দেওয়া সুপ্রভাত বাসের মালিক গ্রেফতার। ছিল না রেজিস্ট্রেশন রুট পারমিট। সিনথিয়াকে চাপা দেওয়ার পর মালিকের নির্দেশের কারণে পিষ্ট হয় আবরার, বলছে পুলিশ। বনানীর এফআর টাওয়ারের 19 থেকে 22 তলা গড়ে উঠেছে অনুমতি ছাড়াই, তদন্ত প্রতিবেদন। শুধু মালিক নয়, দায় এড়াতে পারে না রাজুকও, বলছেন বিশেষজ্ঞরা।
ধানের ফলন বিপর্যয়ে দিশেহারা হাওরের কৃষকেরা। চিটা হয়ে এসে সুনামগঞ্জ ও নেত্রকোনার হাজার হাজার হেক্টর জমির ফসল। প্রকৃতির উপর দায় চাপিয়ে খালাস কৃষি বিভাগ। ডাকসুর পর এবার চাকসু নির্বাচনে তোড়জোড়। অচলাবস্থা কাটিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের সিদ্ধান্তে খুশি শিক্ষার্থীরা। এবং ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের যাদবপুরে প্রচারণার মাঠে মমতার প্রতিনিধি নায়িকা মিমি। বিজেপি ও সিপিএম এর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। এই ছিল দুপুরের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।